পুরীর রথযাত্রায় পদপিষ্টের মতো পরিস্থিতি, হাসপাতালে আহতের সংখ্যা বেড়ে 200, পুণ্যার্থীর মর্মান্তিক মৃত্যু। বিমানবন্দরের ভিতরে মসজিদে বন্ধ নামাজ পাঠ, বাংলা 1 কোটি মুসলমানদের বড় প্রতিবাদে নামার ডাক সিদ্দিকুল্লাহর। এবার গোটা বাংলা মিড ডে মিলের দায়িত্বে ইসকন, কেন এমন সিদ্ধান্ত? কারণ ব্যাখ্যা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। অন্নপূর্ণা পোর্টালে ঢুকলে এবার এই লেখা দেখা যাচ্ছে, এতে 3000 টাকা পাওয়ার সম্ভাবনা কতটা? তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, 1 মিনিট ধরে কাঁপল মাটি, জারি হলো সুনামির সতর্কতাও। রথ পেরিয়েও কমবে না বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ গোটা রাজ্য ভাসবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে। পুরীর রথযাত্রায় পদপিষ্ট বহু, একজনের মৃত্যু, আহত শতাধিক। যারা যাচ্ছেন তারা কিন্তু আমাদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন, কাদের দিকে ইঙ্গিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই আগে তৃণমূল ছাড়ছেন প্রাক্তন মন্ত্রী মনীশ গুপ্ত, বললেন রাজ্যকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী। কৌস্তব বাগচির বাড়ির সামনে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ, বাইকে করে এসে গুলি করার, বোমা মারার হুমকি। বিজেপিতে কোয়েল মল্লিক, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন বিজেপি নেতার সঙ্গে। মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি, মৃত্যু অন্তত 500 রোহিঙ্গার। মাদ্রাসার আড়ালে বেআইনি লেনদেনের অভিযোগ, বাংলার জায়গা জায়গা চলছে তল্লাশি। অভিষেককে জঙ্গলে ছেড়ে আসতে হবে, মমতার বাঘের মতো মন্তব্যকে কটাক্ষ অগ্নিমিত্রার। তৃণমূল জমানায় 100 দিনের কাজে বকেয়া 2000 কোটি, ঠিকাদারের প্রাপ্য নিয়ে কি বলছে হাইকোর্ট? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পুরীর রথযাত্রায় পদপিষ্টের মতো পরিস্থিতি, হাসপাতালে আহতের সংখ্যা বেড়ে 200, পুণ্যার্থী মর্মান্তিক মৃত্যু। রথযাত্রা পুরীতে ফের পদপিষ্টের মতো পরিস্থিতি, ভক্তদের ভিড়ে গ্র্যান্ড রোডে তখন পা ফেলার জায়গা নেই। ঠিক সেই মুহূর্তে ঘটল দুর্ঘটনা, জগন্নাথ দেবে ভক্তদের হুড়োহুড়িতে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হলো চোখের নিমেষে। প্রাথমিক তথ্য অনুযায়ী অতিরিক্ত ভিড় ও ধাক্কাধাক্কির জেরে বহু ভক্ত অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে অন্তত 200 জন শ্বাসকষ্ট ও নানা শারীরিক সমস্যা নিয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। সূত্রে খবর, ইতিমধ্যে এই ঘটনায় এক ভক্তের মৃত্যু হয়েছে। তবে এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ওড়িশা প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে মৃত্যুর বিষয়ে কোনো তথ্য মেলেনি। ঘটনা ঘটা কিছুক্ষণের মধ্যে ভক্তদের মধ্যে হাহাকার শুরু হয়ে যায়। ঘটনা খবর পেয়ে স্পেশাল রেস্কিউ ইউনিটের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকারী দল অসুস্থ ভক্তদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় এবং অ্যাম্বুলেন্সে করে পুরী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকদের একটি দল আহত অসুস্থদের চিকিৎসা করছেন, যদিও এখনও কোনো অভিযোগ সামনে আসেনি। প্রসঙ্গত, রথযাত্রার মতো বৃহৎ ধর্মীয় উৎসবে বিপুল জনসমাগম হবে তা জানাই ছিল প্রশাসনের, ফলে পরিস্থিতির উপর কড়া নজরদারি চলছে। ভিড় নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জরুরি পরিষেবাও আরও জোরদার করা হয়েছে। তীর্থযাত্রীরা আতঙ্কিত না হয়ে প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে। জানা গিয়েছে, পুরী জুড়ে 13,000-এরও বেশি পুলিশ সদস্যদের পাশাপাশি এনএসজি, আরএএফ, সিআরপিএফ ও বিএসএফ সদস্য সহ কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী 15টি কোম্পানি মোতায়েন করা হয়েছে। ভারতীয় নৌবাহিনী, কোস্টগার্ড এবং ওড়িশা পুলিশও উপকূল বরাবর যৌথ টহল শুরু করেছে এবং জরুরি অবস্থার জন্য কুইক রেসপন্স টিম মোতায়েন রাখা হয়েছে। কমান্ড ও কন্ট্রোল সেন্টারের সামঞ্জস্যের মাধ্যমে প্রায় 500টি সিসিটিভি ক্যামেরা, ড্রোন প্রতিরোধী ব্যবস্থা, বোমা নিষ্ক্রিয়কারী দল এবং কুকু স্কোয়াডের মাধ্যমে পুরো রথযাত্রা পর্যবেক্ষণ করা হবে। প্রতি বছরই রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই মন্দির নগরীতে। এই বছর উৎসবে প্রায় 30 লক্ষ তীর্থযাত্রী অংশগ্রহণ করবেন বলে অনুমান ওড়িশা সরকারের। বিমানবন্দরের ভিতরে মসজিদে বন্ধ নামাজ পাঠ, বাংলা 1 কোটি মুসলমানদের বড় প্রতিবাদে নামার ডাক সিদ্দিকুল্লাহর। বিমানবন্দরের ভিতরে থাকা মসজিদে আপাতত নামাজ পাঠ বন্ধ। সূত্রে খবর, সোমবার পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকছে। তাতেই প্রতিবাদের ডাক সিদ্দিকুল্লাহর। নামাজ পড়েই প্রতিবাদের ডাক প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। শুক্রবার বিমানবন্দরের 7 নম্বর গেটে জমায়েতের আহ্বান জানানো হয়। প্রতিবাদ স্বরূপ স্থানীয় বাসিন্দারাই বিমানবন্দরের ভিতরে থাকা ওই মসজিদে নামাজ পাঠ করবেন বলে জানিয়েছেন নেতা।
পাশাপাশি রাজ্যে 1 কোটি মানুষের কালো ব্যাচ পরে নামাজে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। সিদ্দিকুল্লাহ বলেন, সকাল 11:30 নাগাদ এলাকার লোকজন ওখানে নামাজ পড়তে যাবে। আর বাংলার 1 কোটি মুসলমানের কাছে অনুরোধ, কালো ব্যাচ পরে নামাজ পড়তে যান, আল্লাহর কাছে দোয়া করে চলে আসুন। কোনো বিক্ষোভ প্রদর্শনের দরকার নেই, কোনো মাইকিং ক্যানভাস কিছু থাকবে না। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক আঙিনাতে শুরু হয়েছে চাপানুতোর। দমদম উত্তরে বিজেপি বিধায়ক সৌরভ সিকদার আবার বলেছেন, এই বাংলায় কোনো জামায়াতে শরিয়তি আইন চলবে না। এখানকার শান্তিপূর্ণ মুসলমান ভাইদের কাছে অনুরোধ, কারো উস্কানিতে আইন ভাঙার কাজ করবেন না। এখানে দেশ সবার আগে, নিরাপত্তা সবার আগে। তার সাফ কথা, নিরাপত্তা দেশের প্রশ্নে কখনো ধর্ম বাধা হয়ে দাঁড়াতে পারে না। এরপরই সিদ্দিকুল্লাহ বিরুদ্ধে সুচ্চরি বলেন, ওনার মতো লোকেরা ধর্ম নিয়ে ব্যবসা করে, ওরা যা খুশি বলতে পারে, আপনারা কোনো উস্কানিতে পা দেবেন না। অন্যদিকে সিদ্দিকুল্লাহ বিরুদ্ধে সুর চড়িয়েছেন রাজ্যমন্ত্রী অগ্নিমিত্র পালও। তিনি বলেছেন, উনি তো চিরকাল মুসলমানদের প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যদি আগে স্পষ্ট বলেছিলেন জাতীয় নিরাপত্তা সবার আগে, তার কথায় এই বিমানবন্দরের লোকেশন নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। চীন নিরাপত্তা খুব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর, এখানে এইভাবে খুলে রাখা যায় না। আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, সব ঠিক চলবে। আর বন্দে মাতরম গাইতে হবে। মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি, মৃত্যু অন্তত 500 রোহিঙ্গার। বঙ্গোপসাগরে ভয়াবহ নৌকাডুবি, অন্তত 500 জনের মৃত্যু হয়েছে। মায়ানমার উপকূলে এই দুর্ঘটনা ঘটেছে। নৌকায় রোহিঙ্গারা ছিলেন বলেই জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। মায়ানমারে অস্থির পরিস্থিতিতে বিগত কয়েক বছরে বহু মানুষই দেশ ছেড়েছেন, বিশেষ করে আক্রান্ত নির্যাতিতা মায়ানমারের রোহিঙ্গারা। তারা নিরাপদ আশ্রয় ও সুস্থ জীবনযাত্রার জন্য জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পার করার চেষ্টা করে। জানা গিয়েছে যে দুটি নৌকো বঙ্গোপসাগরে ডুবে গিয়েছে, সেই নৌকা দুটি মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে ছেড়েছিল গত জুন মাসের শেষ ভাগে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এবং রাষ্ট্রপুঞ্জের রিফিউজি এজেন্সি যৌথ বিবৃতিতে জানিয়েছে, দুটি নৌকায় ডুবে গিয়েছে, অন্তত 500 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ওই নৌকায় বাংলাদেশের রিফিউজি ক্যাম্পের কয়েকজন বাসিন্দাও ছিলেন বলে সূত্রের খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, প্রথম নৌকায় 250 জন রোহিঙ্গা রিফিউজি ছিল। এই নৌকাটি ছাড়া কিছুক্ষণ পরই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দ্বিতীয় নৌকাটি গত 8 জুলাই মায়ানমারে ইরাওয়াত দ্বীপ উপকূলের কাছে ডুবে যায়। এই নৌকায় 280 জন ছিল বলেই জানা গিয়েছে। নির্ধারিত রুটের বাইরে দিয়ে ওই নৌকাগুলি যাচ্ছিল। তাছাড়া বর্ষাকালে এই সময় সমুদ্র উত্তাল থাকে, তাই যাত্রা আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এর আগে 2025 সালে 900 জন রোহিঙ্গা রিফিউজি আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে নিখোঁজ হয়ে গিয়েছে বা মারা গিয়েছে। 2026 সালে 300 জন নিখোঁজ হয়ে গিয়েছেন আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে, যার মধ্যে রোহিঙ্গা, রিফিউজি ও বাংলাদেশি নাগরিকরাও রয়েছেন। রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, এই সামুদ্রিক রুট বিশ্বের অন্যতম ভয়ঙ্কর রুট রিফিউজি ও পরিযায়ীদের জন্য। মাদ্রাসা আড়ালে বেআইনি লেনদেনে অভিযোগে বাংলায় জায়গা জায়গা চলছে তল্লাশি। সন্ত্রাসবাদে আর্থিক মদত ও বেআইনি পাচারের তদন্ত। গোটা দেশের 13 জায়গা চলছে ইডির তল্লাশি। শুধু ইডি নয়, একই সঙ্গে উত্তরপ্রদেশে অ্যান্টি টেরর স্কোয়াডও ময়দানে নেমেছে। এর মধ্যে রয়েছে বাংলায়ও। উত্তর 24 পরগনা হাসনাবাদ হারোয়াতে তল্লাশি অভিযান চলছে। অভিযোগ, মাদ্রাসা আড়ালে চলত এই সব বেআইনি লেনদেন। বেশ কয়েক মাস আগে উত্তরপ্রদেশে এটিএস একটি মামলা রুজু করেছিল। অভিযোগ, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের বেআইনি নথি বানিয়ে দিয়ে ভারতে ছড়িয়ে দেওয়ার একটি নেটওয়ার্ক ক্রমেই সক্রিয় হচ্ছিল। মূলত বিদেশ থেকে এই টাকা আসছিল বলে খবর পান গোয়েন্দারা। সেই টাকা ঢুকছিল একাংশ স্বেচ্ছাসেবী সংস্থার কাছে। এরপরে ইডি জানতে পারে জঙ্গি সংগঠনগুলির কাছে টাকা পৌঁছাচ্ছে। এরপর ইডিও পৃথকভাবে তদন্তে নামে। এরপর বাংলায় আসে উত্তরপ্রদেশ এটিএস। উত্তর 24 পরগনা হাসনাবাদের রামেশ্বরপুর দারুল উলুম মাদ্রাসায় হানা দেয় তারা। গোয়েন্দারা জানতে পেরেছেন ওই মাদ্রাসার সঙ্গে তৃণমূল নেতা আব্দুল্লাহ গাজী ও তার ছেলে যুক্ত ছিলেন। এরপর এই দিন সকাল সকাল এলাকায় উত্তরপ্রদেশে অ্যান্টি টেরর স্কোয়াড এসে হাজির হয়। তারপর ওই মাদ্রাসায় তল্লাশি চালাতে শুরু করেন গোয়েন্দারা। বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন তারা। এদিকে তদন্তকারী দল ঘটনাস্থলে আসতেই পলাতক আব্দুল্লাহর ভাই বলেন, আমার ভাই ও মাদ্রাসায় কাজ করত, ওকে তুলে 2 থেকে 3 বছর ধরে জেল খাটালো। এরপর আব্দুল্লাহকে তুলে নিয়ে গেল, সেও জেল খাটলো। এখন আবার দেখি তল্লাশি করছে। অপরদিকে হারোয়াতে চলে তল্লাশি। বেআইনি আর্থিক লেনদেন তদন্তে একযোগে সেখানকার 3 জায়গায় তল্লাশি চালায় ইডি। জানা যাচ্ছে আব্দুস
সামাদ নামে এক ব্যবসায়ী বেসরকারি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় তল্লাশি চালানো হয়। বেআইনি আর্থিক লেনদেনে অভিযোগ চালানো হয়েছে তল্লাশি। অভিযোগ, এই ব্যবসায়ী ট্রাস্টে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আসতো। এরপরই এই লেনদেন সংক্রান্ত বিভিন্ন ইডি আধিকারিকরা 3 জায়গায় ভাগ হয়ে তল্লাশি চালান। পুরো এলাকা ঘিরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের জমানায় 100 দিনের কাজে বকেয়া 2000 কোটি টাকা ঠিকাদারদের প্রাপ্য নিয়ে কি বলছে হাইকোর্ট। তৃণমূলের জমানায় বছর পর বছর মনরেগার 100 দিনের কাজ হয়েছে, অথচ 1 টাকাও জোটেনি। এবার হাইকোর্টের ঠিকাদারদের মামলা নতুন মোড়। ডাবল ইঞ্জিন সরকারের আমলে এবার জট কাটতে চলেছে। বিচারপতি কৃষ্ণা রাও বলেন, এখন হাতে হাত রেখে কাজ করছে কেন্দ্র রাজ্য সরকার। 100 দিনের কাজে মামলাকারীদের বকেয়া দিয়ে দেওয়া হোক। হাইকোর্টের অতিরিক্ত সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী বলেন, কেন্দ্র রাজ্যে মাথা ঠোকাঠুকি দিন শেষ। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা পেয়েছে। 100 দিনের কাজে ঠিকাদারদের বকেয়া টাকা মিটিয়ে দিতে বদ্ধপরিকর দুই সরকারই। মামলা শুনানির আগে সময় দেয়া হোক। 100 দিনের কাজ রাজ্যে করা নিয়েও কিছু ত্রুটি বিচ্যুতি দেখা যায়। কিছু শর্ত কাজ করতে বলা হয়, রাজ্য তা করেনি। রাজ্যে মনরেগা প্রকল্প 100 দিনের কাজ বিভিন্ন সামগ্রী সরবরাহ করে বিভিন্ন সংস্থার রাজ্য জুড়ে এমন অনেক সংস্থা প্রায় 2000 কোটি টাকা বকেয়া রেখেছে তৃণমূল সরকার। 2021 সালের পর থেকে 1 টাকাও দেয়নি বলে অভিযোগ। একাধিক নেতা মন্ত্রীদের কাছে দরবার করে কোনো লাভ হয়নি। প্রকল্পে বাকি প্রায় 2000 কোটি টাকা চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন ঠিকাদার সংস্থাগুলি। বৃহস্পতিবার সেই মামলাতে নতুন অবস্থান জানায় রাজ্য সরকার। সমস্যা সমাধানের জন্য 1 মাস সময় চান অতিরিক্ত সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী। 12 আগস্ট মামলা পরবর্তী শুনানি। যারা যাচ্ছেন তারা কিন্তু আমাদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন। কাদের দিকে ইঙ্গিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তৃণমূলের রাজ্যসভার সাংসদ হয়েছিলেন কোয়েল মল্লিক। তারপর রাজ্যের মানুষ সাক্ষী থেকেছে পালা বদলের। আর তার পরপরই রাজ্যসভা থেকে পদত্যাগ করেছিলেন তৃণমূলের সাংসদ সুস্মিতা দেব, সুকেন্দু শেখর রায় ও প্রকাশ চিক বড়াই। এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিকও। কোয়েল পদত্যাগ করার পর এদিন লাইভে এসে ফের মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, যাদের যাদের বিজেপিতে যাওয়ার আছে তারা যেন 21শে জুলাইয়ের আগে সেসব সিদ্ধান্ত নিয়ে নেন। তৃণমূল সুপ্রিমো বলেন, যাদের যাদের যাওয়ার আছে আরও বিজেপির চাপে, পুলিশের চাপে, মাথা নত করার চাপে, কোর্টের চাপে মানে কেসের চাপে, ইডির চাপে, সিবিআই এর চাপে, তাদের অনুরোধ করে বলবো প্লিজ 21শে জুলাইয়ের আগে তারা যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে নিন। যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে তারা দয়া করে যেখানে ইচ্ছা যান। যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে তারা দয়া করে যেখানে ইচ্ছা যান। বিজেপির কথা শুনে দয়া করে আমরা যে দলটি তৈরি করেছি তাকে কলঙ্কে লিপ্ত করবেন না। একই সঙ্গে এদিন এমন কিছু ইঙ্গিত দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, যার ফলে রীতিমতো নড়ে চড়ে বসেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা আজও যাচ্ছেন তারা কিন্তু আজও আমাদের সঙ্গে গোপনে গোপনে যোগাযোগ রাখছেন। পরিবার বাঁচান, পরিবারকে তো বাঁচানোর দরকার, কারণ আপনাদের পরিবার, সম্পত্তি, লাগেজ ব্যাগেজ, এই জন্যই তো বিজেপির প্যাকেজ। অভিষেকের জঙ্গলে ছেড়ে আসতে হবে, মমতার বাঘের মতো মন্তব্যকে কটাক্ষ অগ্নিমিত্রার। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঘের মতো লড়াই করেছেন বলে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে এবার কটাক্ষ করেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তৃণমূলকে জঙ্গলের সঙ্গে তুলনা করেন তিনি জানান, জঙ্গলের মতোই তৃণমূলে বাঘেদের মধ্যে লড়াই হচ্ছে। জনসাধারণের নিরাপত্তার স্বার্থে এইসব বাঘেদের খাঁচায় বন্দি রাখা কিংবা জঙ্গলে পাঠিয়ে দেওয়া উচিত। মন্ত্রী বলেন, অভিষেককে জঙ্গল ছেড়ে আসতে হবে। রথযাত্রা অংশ নিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। গতকালই বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল ও কামারহাটি বিধায়ক মদন মিত্র মমতার সঙ্গ ছেড়ে হৃদ শিবিরের সঙ্গে হাত মেলান। কালীঘাট তৃণমূল ছেড়ে অনুব্রত অভিযোগ, অভিষেকের জন্যই জেলে যেতে হয়েছিল তাকে। অন্যদিকে অভিষেকের বিরুদ্ধে মুখ খুলে মদনের অভিযোগ, ইডির থেকে এবি বেশি ভয়ঙ্কর। এই আবহে অভিষেক প্রসঙ্গে মমতা বাঘের মতো লড়াই মন্তব্য নিয়ে কটাক্ষ করেন পুরমন্ত্রী। তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী আসলে কোন বাঘের কথা বলছেন? বীরভূমের বাঘ নাকি কালীঘাটের বাঘ? রাজ্যে এখন বাঘে বাঘে ছড়াছড়ি, বাঘেদের খাঁচাবন্দি রাখাই ভালো। অভিষেক প্রসঙ্গে তিনি বলেন, বেশি বাড়াবাড়ি করলে তাকে জঙ্গলে ছেড়ে আসতে হবে। সভ্য সমাজে এইসব বাঘেদের জায়গা নেই। তবে অনুব্রত কি বাঘ? তিনি তো এখন মিউ মিউ করছেন। অগ্নিমিত্রা অভিযোগ, গত 15 বছর ধরে এই বাঘগুলো মানুষের ক্ষতি করে চলেছে এবং সমাজকে গ্রাস করেছে। সভ্য সমাজে এই ধরনের আচরণের কোনো জায়গা নেই। তাদের সুন্দরবন কিংবা গুজরাটে গির অরণ্যে ছেড়ে আসা উচিত। অভিষেকের গলায়
ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, 200 মিমি পর্যন্ত বৃষ্টির লাল সতর্কতায় ভাসতে চলেছে বাংলা। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা, 18 জুলাই শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। নিম্নচাপে বৃষ্টিকে সঙ্গী করেই আজ দক্ষিণবঙ্গের সব জেলায় সম্পূর্ণ মেঘলা আকাশ, বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, দফায় দফায় বৃষ্টি হবে। বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা, আজ অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায়। এই সব জেলায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। ভারী বৃষ্টি কমলা সতর্কতা 5 জেলায়, এগুলো হলো কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা। দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলায় হলুদ সতর্কতা। কবে থামবে দুর্যোগ? শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, বেশি বৃষ্টি হবে 2 মেদিনীপুর, 2 24 পরগনা, ঝাড়গ্রাম জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, 2 বর্ধমান জেলায়। শনিবার থেকে ক্রমান্বয়ে কমবে বৃষ্টি। শনিবার দুপুরের পর দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি। শনিবার বিকেলে অনেক জেলায় পরিষ্কার আকাশ এবং রোদের দেখা মিলতে পারে।